ক্লাস 8 এর গণিতের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি 2021 জুলাই। এখানে টাস্কটিতে যে একের দাগ রয়েছে সেই একের দাগে প্রথমে তিনখানা এমসিকিউ প্রশ্ন রয়েছে। এই এমসিকিউ প্রশ্নগুলির উত্তরগুলো এখন আমরা যুক্তি সহকারে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে -2/3। তাহলে -2/3 এই সংখ্যাটি অখণ্ড সংখ্যা হবে, না ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, না মূলদ সংখ্যা হবে, না স্বাভাবিক সংখ্যা হবে? এটা আমরা যুক্তি সহকারে বুঝবো। তো এর জন্য দেখো, প্রথমে আমরা অখণ্ড সংখ্যা বলতে কি বোঝাই সেটি দেখো। দেখো, অখণ্ড সংখ্যা বলতে আমরা বুঝবো এখানে 0, 1, 2, 3 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত এই ধরনের সংখ্যাগুলিকে বলবো অখণ্ড সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যার মধ্যে নিশ্চয়ই -2/3 নেই, অতএব -2/3 একটি অখণ্ড সংখ্যা নয়। এখন আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কোন সেটটিকে বোঝায় সেটি বুঝবো। দেখো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে এইভাবে -1, -2, -3 ডট ডট দিয়ে ∞। তাহলে এই সেটটিকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই সেটের মধ্যেও কিন্তু -2/3 নেই, কারণ এখানে সবাই কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ রয়েছে, অতএব এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না। এখন যদি আমরা মূলদ সংখ্যার সেটটিকে বুঝি, তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে q not equal to 0। এবং এক্ষেত্রে মূলদ সংখ্যাগুলি ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। তাহলে এখানে এই সংখ্যাটি কিন্তু ঋণাত্মক, তাহলে এটি একটি ঋণাত্মক মূলদ সংখ্যা। তাহলে এখানে মূলদ সংখ্যা অপশনটি কারেক্ট হবে। আবার এই ডি অপশনটি দেখো, এখানে স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা বুঝাবো 1, 2, 3 ডট ডট দিয়ে এইভাবে অসীম পর্যন্ত। তাহলে এইভাবে কাউন্টিং নাম্বারকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোর মধ্যেও কিন্তু -2/3 কে পাওয়া যাবে না, তাই এই ক্ষেত্রে একমাত্র সি অপশনটি হবে কারেক্ট। পরবর্তী প্রশ্নে একটি আয়তাকার চিত্র দেওয়া হয়েছে। এই আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপের রাশিটির x এর সহগ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটির পাঠ দেখতে পাচ্ছি 2x² প্লাস x এবং প্রস্থটি দেখতে পাচ্ছি x - 3। তাহলে এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করতে হবে। দৈর্ঘ্য গুণিত প্রস্থের মানটা হবে এখানে গুণ করতে হবে, সেক্ষেত্রে 2x³। তাহলে এটি গুণ করে পেলাম আমরা 2x³। তারপরে আবার এটির সঙ্গে গুণ করতে হবে, সেক্ষেত্রে পাবো -6x²। তারপরে এই দুটি গুণ করে আমরা পাবো +x², আর এখানে পাবো -3x। তাহলে এটি ক্যালকুলেশন করলে এখান থেকে পাওয়া যাবে 2x³ -5x² -3x। তাহলে এখানে x এর সহগটি নির্ণয় করতে বলেছে। এখানে x এর সহগ দেখা যাচ্ছে -3, ঠিক আছে? এখানে x এর সহগ -3, অতএব এখানে ডি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড় সম্পর্কটি হলো। তাহলে প্রথম অপশনটি রয়েছে a + b = b + a। তাহলে a এর সঙ্গে b যোগ করলে যা হবে, b এর সঙ্গে a যোগ করলে তাই হবে, মানে এটি কিন্তু সত্য। তাহলে a এর প্রথম পার্টটি সত্য। দ্বিতীয় পার্টে বলা হয়েছে a - b = b - a। a - b = b - a হতে পারে না, কারণ 3 - 2 = 2 - 3 নয়। তাহলে এই ক্ষেত্রে এটি হতে পারে না, অতএব a অপশনটি কিন্তু ভুল। একই রকম ভাবে বি এর অপশনের প্রথমটিতে রয়েছে a × b = b × a। তাহলে 3 × 2 = 2 × 3। তাহলে এই ধরনের ক্ষেত্রে এটি সম্ভব, ab = ba, এটি সম্ভব। কিন্তু দ্বিতীয় অপশনটিতে রয়েছে a / b = b / a। a / b = b / a হতে পারে না, কারণ 3/2 not equal to 2/3। উদাহরণস্বরূপ এটি বলা গেল, তাহলে এখানে কিন্তু এটি ঠিক নয়, সেক্ষেত্রে এটিও মিথ্যা। সি অপশনের প্রথম পার্টটি থেকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে a + b = b + a, এটি সত্য। আবার a / b = b / a, এটি সত্যি নয়, আগেই বলা হয়েছে। তাহলে এখানে সি অপশনটিও সঠিক নয়। ডি অপশনটির প্রথম পার্টটি দেখো, বলা হয়েছে a / b not equal to b / a, তাহলে এটি সত্য কোথায়? এবং a - b not equal to b - a, এবং সেক্ষেত্রে এটিও সত্য। সুতরাং এখানে ডি অপশনটি হলো সত্য। পরবর্তী 2 এর দাগের প্রশ্নতে এখানে সত্য মিথ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। বলছে একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে উহার আয়তন হবে। তাহলে ঘনকের আয়তনের সূত্র কিন্তু বাহুর কিউব। তাহলে বাহুর কিউব মানে এখানে বাহুর দৈর্ঘ্য বলা আছে y মিটার, তার মানে ঘনকটির আয়তন হবে বাহু তার কিউব এত ঘনমিটার, মানে y³ ঘনমিটার। তাহলে এখানে উত্তর রয়েছে কিন্তু 3y ঘনমিটার। তাহলে এটি সত্য নয়, তাহলে এটি কিন্তু ফলস, কারণ এখানে 3y এর পরিবর্তে এটি সঠিক উত্তরই হবে y³ ঘনমিটার। পরবর্তী প্রশ্নে একটি চিত্র দেয়া আছে, এখানে একটি সমকোণ দেয়া আছে, OA লম্ব OB বলা আছে। এখানে দুটি
বাহু পরস্পর লম্ব, তাই এখানে 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই ক্ষেত্রে এখানে এ ও বি কোণটিকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, অর্থাৎ সমান দুভাগে ভাগ করা হয়, তাহলে সমদ্বিখণ্ডিত করার অর্থ হলো কোণটিকে সমান দুভাগে ভাগ করা, যার জন্য প্রতিটি কোণ 45 ডিগ্রি করে এসে যাবে। এখানে প্রতিটি কোণ কিন্তু 45 ডিগ্রি করে এসে যাবে। সেক্ষেত্রে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর পূরক। এক্ষেত্রে কোণটিকে যেভাবেই ভাঙা হোক না কেন, প্রতি ক্ষেত্রে কোণ দুটির সমষ্টি যেহেতু 90 ডিগ্রি হবে এবং দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণগুলোকে পূরক কোণ বলা হয়। সুতরাং এই ক্ষেত্রেও কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রেও যেহেতু কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে, অতএব কোণ দুটি পরস্পর পূরক কোণ। এই ক্ষেত্রে বিবৃতিটি সত্য, তাহলে এটি কিন্তু ট্রু। পরবর্তী প্রশ্ন বলা হয় যে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে, তাহলে এখানে একটি সরলরেখা রয়েছে, তার বাইরের যে কোনো একটি বিন্দু দিয়ে এই বিন্দুটি দিয়ে ওই সরলরেখার সমান্তরালে অসংখ্য সরলরেখা টানা যায়। তাহলে দেখা যাক না এই বিন্দুটা দিয়ে এই রেখাটির কটা সমান্তরাল সরলরেখা টানা যায়। তাহলে এখানে আমরা একটা সমান্তরাল সরলরেখা টানলাম, আর কটা সমান্তরাল সরলরেখা টানা সম্ভব না? আর কোনো সমান্তরাল সরলরেখা টানা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কেবলমাত্র একটি সমান্তরাল সরলরেখা টানা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অসংখ্য সমান্তরাল সরলরেখা টানা যাবে না, অতএব এই বিবৃতিটি কিন্তু মিথ্যা। পরবর্তী প্রশ্নতে রয়েছে ক্লাসে ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকাটি হলো। তাহলে এখানে পার্সেন্টেজে হিসাবটা দেওয়া আছে। 60% ক্রিকেট খেলে, 30% ফুটবল খেলে এবং 10% ব্যাডমিন্টন খেলে। তাহলে সেই ক্ষেত্রে এটি পাইচিত্রে যে বৃত্তকলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে, সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পাইচিত্র অঙ্কন করো। তাহলে এখানে আমরা পাইচিত্র বোঝাবো মানে বৃত্তের সাহায্যে এটি অঙ্কন করব। তার উপরে এখানে যে বৃত্তটি অঙ্কন করা হবে, তাহলে এক্ষেত্রে যে কোনো ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি করবে। কারণ দেখো এই ব্যাসার্ধটির ক্ষেত্রে যদি আমরা টোটাল এই কোণটির কথা ভাবি, সেক্ষেত্রে এই টোটাল কোণটির মান হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে যেহেতু বৃত্তের যে কোনো ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, এই অঞ্চলটিকে আমরা পুরো 100% রূপে প্রকাশ করতে চাইছি, সমগ্র অঞ্চল হিসেবে প্রকাশ করতে চাইছি। এই জন্য আমরা লিখতে পারি 100% সমান 360 ডিগ্রি। তাহলে পুরো এই 100% মানে কিন্তু 360 ডিগ্রি। অতএব 60% সমান হবে 360 বাই 100 ইন্টু 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এটির মান হয়ে যাবে 216 ডিগ্রি। একই রকম ভাবে এই ফুটবলের 30% সমান হয়ে যাবে 360 ডিগ্রি ডিভাইড বাই 100 ইন্টু 30। তাহলে এই ক্ষেত্রে এই শূন্যগুলি ক্যান্সেল হয়ে গিয়ে এখান থেকে পাওয়া যাবে 108 ডিগ্রি এবং 10% সমান হয়ে যাবে 360 ডিগ্রি বাই 100 ইন্টু, তাহলে এই ক্ষেত্রে ইন্টু 10। তাহলে এই ক্ষেত্রে এই শূন্যগুলি ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে পাওয়া যাবে 36 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এখানে ডিগ্রিতে যে কোণগুলি পাওয়া যাবে, 60% এর জন্য পাওয়া যাবে 216 ডিগ্রি, 30% এর জন্য পাওয়া যাবে 108 ডিগ্রি এবং 10% এর জন্য পাওয়া যাবে 36 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করতে পারলাম, 216 ডিগ্রি, 108 ডিগ্রি, 36 ডিগ্রি। এখন আমাদের পাই চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে পাই চিত্রটি অঙ্কন করার জন্য দেখো প্রথমে তোমরা যেটি করবে, এইখানে চাঁদাটা বসিয়ে, এই ব্যাসার্ধ বরাবর চাঁদাটাকে বসিয়ে যে কোনো একটি কোণ, অর্থাৎ এখানে এই 36 ডিগ্রি কোণটিকে অঙ্কন করে নেওয়া হয়েছে। এইটি ছিল 36 ডিগ্রি, এই 36 ডিগ্রি কোণটিকে এখানে প্রথমে অঙ্কন করে নেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাডমিন্টন যে খেলে এই সবুজ অংশটি, সেইটিকে প্রথমে চিহ্নিত করা হয়েছে। তারপরে ফুটবলের অংশটি হলো 108 ডিগ্রি, এখানটায় চাঁদাটি বসিয়ে আমরা এখানে প্রথমে 36 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, করে এখানে একটি কালার দিলাম। তাহলে এটি ব্যাডমিন্টন খেলার সংখ্যাটা পেলাম। পরবর্তী ক্ষেত্রে এখানে দেখো ফুটবলের জন্য পাচ্ছি 108 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই বরাবর চাঁদাটা বসিয়ে, এখানে চাঁদাটাকে বসিয়ে আমরা আবার এখানে একটি 108 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেক্ষেত্রে এই কোণটির মান হয়ে যাবে 108 ডিগ্রি।
তাহলে এই 108 ডিগ্রিটি কিন্তু ফুটবলের সংখ্যাটা বোঝাবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে বাদবাকি যে কোণটি পড়ে থাকবে এটি অটোমেটিক্যালি 216 ডিগ্রি পড়ে থাকবে, কারণ এখানে টোটাল কোণটি 360 ডিগ্রি, তার মধ্যে 36 ডিগ্রি 108 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে, অতএব বাদবাকি যে কোণটি পড়ে থাকবে সেটি অবশ্যই 216 ডিগ্রি, এটি নিজে থেকেই তৈরি হয়ে যাবে এবং এই সংখ্যাটি হয়ে যাবে ক্রিকেট খেলোয়াড়ের সংখ্যা। তাহলে এটি হলো পাই চিত্র। পরবর্তী সমস্যাটি দেখো, পরবর্তী সমস্যাটি একটি বীজগাণিতিক সমস্যা। বলা আছে x/2 সমান 1/2x প্লাস 1, এখান থেকে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে এটি সমাধান করার জন্য প্রথমে 1/2x টিকে বাঁ দিকে আনতে হবে। তাহলে দেখো তাহলে 1/2x টিকে মাইনাস করে বাঁ দিকে আনা হলো সমান 1। এখন আমরা এখানে প্রতিটি টার্মকে যদি 2 দিয়ে গুণ করে দিই, এখানে এই সমীকরণটি প্রতিটি টার্মকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটি থেকে পাবো x মাইনাস 1/x। দেখো এটিকে 2 দিয়ে গুণ করলে 2টি কেটে যাবে, সেক্ষেত্রে এখানে x ই পড়ে থাকবে, আর এখানেও দ্বিতীয় টার্মটিকেও 2 দিয়ে গুণ করলে এখানে কিন্তু 1/x পড়ে থাকবে, তাহলে সমান 2। এখানে রাইট হ্যান্ড সাইডেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমীকরণটি প্রত্যেকটি টার্মকে 2 দিয়ে গুণ করে আমরা এই স্টেপটি পেলাম। তাহলে এখন যেহেতু আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি, অতএব x³ মাইনাস 1/x² এর মান কিন্তু খুব সহজেই বের করা যাবে। এক্ষেত্রে সরাসরি সূত্র প্রয়োগ করতে পারো। সেক্ষেত্রে এখানে হয়ে যাবে x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। তাহলে এখানে x মাইনাস 1/x এর মান 2 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে হবে 2 কিউব, এখানে x গুলি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 3 ইন্টু 2, মানে এক্ষেত্রে হয়ে যাবে 8 যুক্ত 6 মানে 14। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলেছে m² মাইনাস 5m প্লাস 6 কে m-3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখানে এই সমস্যাটিকে দুভাবে সমাধান করা যেতে পারে। তার মধ্যে প্রথম পদ্ধতিটি হলো যে এখানে এই m² মাইনাস 5m প্লাস 6 ডিভাইডেড বাই m-3 করে উপরের টার্মটিকে উৎপাদক বিশ্লেষণ করা। সেক্ষেত্রে দেখতে পাবে এর একটি উৎপাদক হবে m-3 এবং এটি কাটাকাটি গিয়ে উত্তর হয়ে যাবে m-2। সুতরাং ভাগফলটি হয়ে যাবে m-2। কিন্তু এখানে যেহেতু ভাগ করার কথা বলা হয়েছে তাই আমরা এখানে ভাগ করেই করব। তাহলে এক্ষেত্রে এখানে m² মাইনাস 5m প্লাস 6 এটিকে m-3 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে এখানে অবশ্যই m খাবে এবং এটি হয়ে যাবে m² মাইনাস 3m। এক্ষেত্রে এটিকে বিয়োগ করলে পাওয়া যাবে মাইনাস 2m প্লাস 6। তাহলে এখানে যদি -2 দেওয়া হয় সেক্ষেত্রে এটি গুণ করলে পাওয়া যাবে -2m প্লাস 6। তাহলে এই ক্ষেত্রে এগুলি মিলে গেল। সুতরাং এখানে ভাগফলটি হলো m-2 এবং ভাগশেষটি হলো 0। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার।